সেটা হচ্ছে যে এন্টালি থানায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে যে অশান্তি তৈরি হলো এবং থানা তালাবন্দি করে দিল। বিজেপির একটা গোষ্ঠী একটা থানায় তালাবন্দি করে দিল, থানাটাকে বন্ধ করে দিল এবং সেই অবস্থায় পুলিশ ভেতরে আটকে রইল, থানার কাজকর্ম বন্ধ রইল, বাইরে থেকে তাদের সরানো হলো না। আমাদের প্রশ্ন হচ্ছে এখনো একজনও কেন গ্রেফতার হলো না? তা ওইখানে কি এইসব গুন্ডা দমন আইনের হুমকি টুমকি ওগুলো কি বিজেপির জন্য নয়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে হামলা করলে সেটা গুন্ডামি নয়। এন্টালি থানার বাইরে থেকে থানা লক করে দিচ্ছে, থানায় তালা দিয়ে দিচ্ছে, এটা তো সিম্বলিক। পশ্চিমবঙ্গের থানাগুলোয় বিজেপি তালা দিয়ে দিয়েছে, সিম্বলিক। পুলিশি ব্যবস্থায় তালা দিয়ে দিয়েছে, সিম্বলিক। আইন শৃঙ্খলা নিরপেক্ষতার তালাবন্দি, সিম্বলিক। বিজেপি দুটো গোষ্ঠী মারামারি করলো, কি নাম ওদের, কি রাম কি আমি ঠিক জানি না, ওদেরই লোকজন সব। কেন এখনো অ্যারেস্ট হচ্ছে না? যারা থানা এন্টালি থানা বন্ধ করে রেখেছিল, থানায় তালা দিয়ে রেখেছিল, পুলিশের কাজে হস্তক্ষেপ করেছে শুধু নয়, থানায় তালা বন্ধ করাটা পুলিশের উপর আক্রমণ, হামলা, কাজে বাধা দেওয়ার অভিযোগ, আরো আনুষঙ্গিক 10 রকম সেকশন হতে পারে। কেন একজনও অ্যারেস্ট হয়নি? বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মাঝরাত্রে গুন্ডামি করছে, তার বেলা গুন্ডা দমন আইন, এসব বড় বড় কথা আমরা শুনতে পাই না বিজেপি নেতাদের মুখ থেকে। এন্টালি থানায় তালা দিয়ে দিল, নজিরবিহীন, পশ্চিমবঙ্গের নজিরবিহীন ঘটনা। এর আগে পুলিশের নানা ভূমিকা নিয়ে বিরোধী দল নানা সমালোচনা করেছে, কিন্তু এটা দেখেছেন কখনো যে শাসক দলের গোষ্ঠীবাজিতে থানায় তালা দিয়ে দেওয়া হয়েছে এবং শাসক দল বলে তারা পার পেয়ে যাচ্ছে? কেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে না? কেন পুলিশ বেরিয়েছে সেই তালা, কোন সাহসে তারা তালা দেয়? কেন পুলিশ অ্যাকশন নেয়নি? এখনো কেন তারা ঘুরে বেড়াচ্ছে? যারা, ওই তো কটা লোক যারা থানায় এন্টালি থানা তালা দিয়ে বন্ধ করে রাস্তা আটকে বসেছিল, পুলিশ কেন তাদের ক্ষেত্রে নিষ্ক্রিয়? মাননীয় পুলিশ মন্ত্রী, আপনার থানা আপনার পার্টির লোক তালা দিয়ে যাচ্ছে, আপনি বসে বসে দেখছেন। আবার আপনি বিভিন্ন সভায় পুলিশ, আইন শৃঙ্খলা এসব নিয়ে কথা বলছেন। আপনার হুঙ্কার হুমকি শুধু কি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর? আমরা অবিলম্বে এন্টালি থানা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় রাত্রে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে, যারা উস্কানি দিয়েছে তাদের প্রত্যেককে, এই একটা দুটো লোককে ধরে এনে বললাম আমি অ্যারেস্টেড, ওসব নয়, যারা স্টেটমেন্ট দিয়ে বলেছে হামলা চলবে, রাতভর হামলা চলবে, যারা লোককে উস্কেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা হামলা করেছে আর এন্টালি থানায় যারা তালাবন্ধ করেছে, তাদের প্রত্যেককে এবং তাদের মাথাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যাদবপুরের উনি তো বিধায়ক, উনি যাদবপুরের বিধায়ক, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়টা তো যাদবপুরের বিধায়কের কনস্টিটিউয়েন্সিতে পড়ে না। মুখ থেকে নানা ধরনের প্ররোচনামূলক কথা শোনা গেছে, আপনারাও দেখিয়েছেন, সংবাদ মাধ্যমও দেখিয়েছেন। ফলে যে বা যারা হামলা করেছে রাতে ঢুকে, যারা পৃষ্ঠপোষকতা করেছে, যারা উস্কানি দিয়েছে, যারা মাথা, তাদের অ্যারেস্ট করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনার 37 ঘন্টা পরে আজকে অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে যাদবপুরে যে প্রতীক চিহ্ন ভেঙে ফেলা হয়েছে সে অভিযোগপত্রে সেটাও লেখা রয়েছে। পাশাপাশি 3 সদস্যের একটি তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের তরফে গঠন করা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য, সম্মানীয় উপাচার্য
বিলম্বিত জাগরণ ঘটেছে তার, তিনি অভিযোগ করেছেন। আমরা তিনি তার মতো করেছেন, কেন তিনি দেরিতে করেছেন, কি করতে চান তাদের ব্যাপার। আমাদের পরিষ্কার বক্তব্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা অংশের ভাবাদর্শ ক্রিয়াকলাপ আমরা এসব পছন্দ করি না। বাবুল সুপ্রিয়র উপর হামলা, প্রাপ্ত বসুর উপর নিগ্রহ, ছাত্রের মৃত্যু, রহস্য মৃত্যু, এসব তীব্র নিন্দনীয়। কিন্তু তা বলে বাইরের গুন্ডা গিয়ে ভেতরে হামলা করবে, আগুন জ্বালাবে, এটা হতে পারে না। ফলে এদের ধরতে হবে। এমব্লেম নন্দলাল বসু ঐতিহাসিক, ভেঙে দেয়া হলো, কেস হবে না। মিলিয়ে দেখবেন এসআইআর এর পরের বিতর্কে এই নন্দলাল বসুর নাতি এবং নাতবউ তারা কিন্তু ভোট দিতে পারেননি, এবার বুথ থেকে ফেরত যেতে হয়েছে, সিউড়িতে সম্ভবত বা বীরভূমেই তারা ভোট দিতে গেছিলেন, তাদের নাম নাকি ভোটার লিস্টে নেই। তো সেই নন্দলাল বসুর তৈরি করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম, সেটাকে ভেঙে দিচ্ছে বিজেপির গুন্ডারা, তার উপর পা দিয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, গেট বেয়ে ঢুকবে। এরা অ্যারেস্ট হচ্ছে না, এরা অ্যারেস্ট হবে না। এদের যারা ঠেলে এগিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল তারা অ্যারেস্ট হবে না, অবিলম্বে এদের অ্যারেস্ট করতে হবে। বলছি যে দমকল আজকে নতুন করে ফ্রেস্কুল স্ট্রিট আর মার্কুইজ স্ট্রিট 17টি হোটেলকে নোটিশ দিয়েছে। পাশাপাশি সিএসসি, পৌরসভা এবং সরকারি দপ্তরের তরফে একটা ইন্সপেকশন টিম, তারা আরও 10টি বেশি হোটেল বন্ধ করে দিয়েছে মার্কুইজ স্ট্রিট। যেখানে যেখানে সাবধানতার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত, অনিয়ম থাকলে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো অবিলম্বে নেওয়া উচিত, সেগুলো নেওয়া হোক। এবং কেন যাদের যাদের উপর দায়িত্ব ছিল এই কাজগুলো করার বা মনিটরিংয়ের বা নজরদারি করার, কেন করা হয়নি, নিশ্চিতভাবে তাদেরও তদন্তের আওতায় রাখা হোক। এবং দল মত নির্বিশেষে, তিনি রাজনীতিবিদ হতে পারেন, তিনি আধিকারিক হতে পারেন, তার কাদের দায়িত্বে ছিল নজরদারি, কি করে অনিয়ম হতে পারে। দেখুন, দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, বাট অনেক ক্ষেত্রে নজরদারি এবং অনিয়মের জন্য ফাঁক দিয়ে সেই দুর্ঘটনাগুলো ঘটার সুযোগ পায়। তো সেগুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার। কিন্তু বর্তমান সরকারের যাবতীয় দায় এই যে অনিয়ম বেনিয়ম সব পূর্বতন তৃণমূল সরকারের উপর চাপিয়ে দিচ্ছে। দেখুন, এটা কোনো কাজের কথা নয়। দায় তো এখনকার সরকারকেও নিতে হবে। 100 দিনের কাজের যদি উৎসব করেন, কোন কাজ করেছেন? পুলিশি রাজ, হুমকি, তৃণমূল ভাঙার চেষ্টা। আর 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে কন্যারত্ন বলে চালানো, নাম বদল, আর কিছু জায়গায় নীল সাদার বদলে গেরুয়া, রং বদল। এই তো কাজ। 100 দিনের জন্য যদি আপনারা এত বড় বড় কথা বলে থাকেন, তাহলে দুর্ঘটনার দায়ও নিতে হবে। এই 100 দিনের মধ্যে দমকল ওরিয়েন্টেড একটাও শীর্ষস্তরের বৈঠক ডেকেছেন? ডাকেননি। মনিটরিং করার চেষ্টা করেছেন? করেননি। তাহলে 100 দিনের ঢাকঢোল পিটিয়ে যখন 100 দিন যখন উদযাপনে নেমেছে, তাহলে কিন্তু দুর্ঘটনার দায় বা খারাপ ঘটনার দায়ও তো আপনাদেরই নিতে হবে। গত 2 মাসে চিনির দাম 25 টাকা বেড়ে গেছে, কিন্তু আমাদের এই বাংলা বাজারে মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে রাজ্য সরকার কোনো ভয়ঙ্করভাবে বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে, রান্নার গ্যাসের বা বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ছে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু জিনিস, ধরা যাক চিনি ভয়ঙ্করভাবে বেড়েছে। এবার তার বিভিন্ন ব্যাখ্যা আসছে যে পেট্রোলে ইথানল মেশানোটাকে এমনভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেই ইথানল তৈরি করতে গিয়ে যা যা উপাদান সেই সব সামলাতে গিয়ে এপাশে চিনির দামটা গেছে বেড়ে। ফলে এই সরকারের অদূরদর্শী, অপরিণামদর্শী, অপরিণত সিদ্ধান্তে চিনির দাম বাড়ছে, বাজারে আগুন লাগছে। পেট্রোল, ইথানল ঢুকছে, ইথানল তৈরি করতে গেলে অমুক লাগছে, সেটা করতে গেলে চিনির দাম বাড়ছে। একটা সময় রপ্তানি আমদানিতে চিনি সম্পর্কে সরকারের যা নীতি ছিল,
এখন তড়িঘড়ি করে তাতে রদবদল আনতে হচ্ছে, তার কারণ সামলাতে পারছেন না, অদূরদর্শী কাজ হয়ে গেছে। চিনির দাম যেভাবে বাড়ছে তাতে আরো অনেক জিনিসেরই দাম বাড়ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ভুল নীতিতে বাড়ছে আর রাজ্য সরকারের মনিটরিং এর অভাবে বাড়ছে, ফলে বাজারে আগুন। এবার নতুন করে আবার চিনির দাম বাড়তে শুরু করেছে, বসে বসে বিজেপি সরকার দেখছে। আর এদেরকে বলে কি হবে? এদের এক মন্ত্রী তো দেখলাম বন্যা দেখতে গিয়ে, বন্যায় জলে মানুষ ডুবে আছে, তিনি ঘুরছেন বোটে। এরা একজন মাননীয় মন্ত্রী, এখন রাজ্যে বিস্তীর্ণ এলাকার জলবন্দী, মানুষ বিপর্যস্ত, বিপন্ন, ঘুরতে ঘুরতে বলছেন মানুষ ডুবে আছে ঠিকই, কিন্তু এক অন্য সৌন্দর্য, সুতরাং সুফলাং পশ্চিমবঙ্গ বন্দে মাতরম। এটা কি সুস্থভাবে বলা সম্ভব? একটা বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার জলে ডুবে থাকা গোটা এলাকায় লাইফ বোট পড়ে যেতে যেতে বন্যা পরিদর্শনে গিয়ে, হ্যাঁ মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু এই যে সৌন্দর্য, এই যে জলরাশি, সুজলাং সুফলাং বন্দে মাতরম, এ কি? এই ভিডিও যদি সত্যি হয়ে থাকে, এই ভিডিও যদি ফেক না হয়ে থাকে, তাহলে কনসার্ন মন্ত্রীকে অন্তত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া উচিত যে বন্যার জলরাশি সৌন্দর্য নয়, বন্যার ওই জলরাশি মানুষ থেকে বিভিন্ন গবাদি পশু সম্পত্তি সর্বনাশ করে দিচ্ছে বন্যা পরিস্থিতি। সেখানে উনি বলছেন কি সুন্দর দেখতে লাগছে গো, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বন্দে মাতরম। যে অমিত শাহ বলছেন যে গত 3 মাসে এই সরকারটা আসার পরে, যার ভিডিও দেখা যাচ্ছে তিনি, গত 3 মাসে সরকারটা এসছে, এর মধ্যেই 240 কিলোমিটার কাঁটাতারের বেড়ার জন্য উপযুক্ত জমি এই সরকার দিতে পেরেছে। অমিত শাহ হাতে পায়ে ধরেও পাওয়া যায়। অমিত শাহ যেগুলি বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যথাযথভাবে যেখানেই পশ্চিমবঙ্গে জমি চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানেই যথাযথভাবে জমি ব্যবস্থা করেছে। কোথাও কোথাও নানা টেকনিক্যাল সমস্যা থাকে, মামলা থাকে, শরিকি ঝামেলা থাকে, সেগুলোকে তো একটু, আমার প্রশ্ন হচ্ছে উনি বাংলা নিয়ে এত কথা বলছেন, জমি অমুক তমুক, তো ত্রিপুরায় তো বিজেপির সরকার, তো ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি জবাব দেবেন যে ত্রিপুরায় আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লো কি করে? তো ওখানের কাঁটাতার কি হলো? আসাম থেকে অভিযোগ আসছে কেন? ত্রিপুরায় যারা ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে দুটো গ্রুপ, একটা গ্রুপ ট্রেন ধরে দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ ট্রেন ধরে কলকাতার দিকে আসছিল। তা আগরতলা স্টেশনে ধরা পড়লো কেন? জমির গল্প কাকে দিচ্ছেন? শুধুমাত্র আগের সরকারকে দোষারোপ করার জন্য জমির গল্প দিচ্ছেন? তাহলে ত্রিপুরায় আপনার সরকার থাকা সত্ত্বেও রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশি ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকছে কি করে? আপনার বিএসএফ, আপনার দপ্তর কি করছে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এটা তো পুরোটাই বিএসএফ এর। অমিত শাহ সীমান্ত বিএসএফ, আগে বিএসএফ এর সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বিএসএফ এর এখতিয়ারভুক্ত ছিল। জোর করে বিজেপি আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বাড়িয়ে 50 কিলোমিটার অবধি বিএসএফ এর আওতায় এনেছে। এখন তো অন্য গল্প ফাঁদলে হবে না। আপনারা তো এতখানি এরিয়া নিয়ে আপনারা আপনাদের নজরদারি চালাচ্ছেন, আপনারা তো পার্লামেন্টে আইন পাস করিয়ে আনলেন, তাহলে এখন কেন আপনি অন্য গল্প করছেন? ত্রিপুরায় ধরা পড়ছে ডবল ইঞ্জিন সরকারের ইয়েতে, পশ্চিমবঙ্গেও যেখানে হচ্ছে, আপনার বিএসএফ সেই জায়গাটা কি করছে? যদি কোথাও কাঁটাতার দেয়া এখনো বাকি, তো তাহলে সেখানে বিএসএফ কি করছে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে আজকে বেশ কিছু জায়গায় মহিলারা রেল অবরোধ করেছেন, রাস্তা অবরোধ করেছেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা চূড়ান্ত হয়রানি, বিভ্রান্তি মানুষের উপর চাপিয়ে দিয়েছে এই বিজেপি সরকার।
আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের উদ্বেগ, বিরক্তি, বিক্ষোভের খবর আসছে। কলকাতার বুকে কোনো বড় কমিটির অফিসে শুনেছি হয়েছে, উত্তরবঙ্গে কোনো অফিসে হয়েছে, বিরাটিতে ট্রেন অবরোধ হয়েছে। এই যে মানুষকে বলা হয়েছে, যে বারবার আমরা দেখেছি যে যেখানে ভোটের আগে বলা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই এবার ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, অন্নপূর্ণা যোজনায় সবাই ৩,০০০ টাকা করে পাবেন, তখন তো কোনো বাদ বা শর্ত এগুলো বলা হয়নি। এখন এটা কি হচ্ছে? ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভাণ্ডার পান তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এবং ৩,০০০ টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার ফোন আসছে বা কোনো চেক করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে না। এরা 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 পাবেন। ভোটের আগে বলেননি কেন? কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কথাটা ভোটের আগে বলেননি কেন? ভোটের আগে আপনাদের ক্যাডাররা পাড়ায় পাড়ায় গিয়ে একটা পাতা ফর্ম ফিল আপ করিয়েছেন, ফর্ম ফিল আপ করলেই টাকা। তো মানুষ বিরক্ত হবেন না? সরকারি যদি এই পাবেন তাহলে তিনি পাবেন না, সরকারি ওই থাকলে আপনি পাবেন না। তো এগুলো ভোটের আগে বলেননি কেন? তাহলে তো মানুষ তো তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ভোট দিতেন। আপনারা ভোটটা নেওয়ার সময় বলেছেন সবাই পাবেন, এখন তাদের টাকাটা ঢুকছে না। উল্টে মানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিতভাবে দিতেন সেটা অনিশ্চয়তায় চলে গেছে। যে টাকাটা ওনারা একদম মাস গেলে নিশ্চিতভাবে পাচ্ছিলেন সেটাও আর পাচ্ছেন না। আর ৩,০০০ টাকার আকর্ষণে যারা সবাই দিয়েছিলেন, এবার তো অর্ধেক মানুষ বুঝতেই পারছে না তারটা আসেনি কেন, ঢোকেনি কেন। এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপর এটা কি চাপিয়ে দিল? মাসের পরে যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? অর্ধেক মানুষ পাচ্ছেন না, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সম্পূর্ণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, হয়রান করা হয়েছে। কলকাতা কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী যত কর্মী আছে তাদের যে পরিমাণ বেতন হওয়ার কথা, দেখা যাচ্ছে কোষাগার থেকে প্রতি মাসে তার থেকে বেশি বেতন বেরিয়ে যাচ্ছে। এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আপনাদেরই বোর্ড ছিল। তাহলে ফিরাদ হাকিম বলতে পারবে? আমি কি করে জানি? কলকাতা পুরসভার মেয়র ছিলেন ফিরাদ হাকিম, পুরমন্ত্রী ছিলেন ফিরাদ হাকিম, উনি এখন ভালো তৃণমূল। তা এখন যদি বিজেপির যার যা অভিযোগ আছে কর্পোরেশন সংক্রান্ত, তো কর্পোরেশন সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে বিজেপির, তা ওদের তো ভালো বন্ধু, ভালো তৃণমূল, ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করুন। কর্পোরেশনের ডিটেল তো আমাদের পক্ষে বলা সম্ভব না। বলছি, ভোটের আগে আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে বহিষ্কৃত ছিলেন, আইএসএফে যোগ দিয়েছিলেন, তিনি এখন আবার আইএসএফ ছেড়ে দিলেন। একগুচ্ছ অভিযোগ বলতে পারবো, একদম বলতে পারবো না। আমরা মানে আইএসএফ এর সঙ্গে আমাদের নীতিগত মতপার্থক্য আছে, রাজনীতিগত মতপার্থক্য আছে, ওদের সব অদ্ভুত অদ্ভুত জোট সঙ্গে নিয়ে চলে, এগুলো আছে। ব্যক্তিগতভাবে নওশাদ ছেলেটিকে ভালো লাগে, কিন্তু এটা তো রাজনীতির ময়দান, ফলে এখানে ব্যক্তিগত জায়গার কোনো ব্যাপার নেই। ফলে আমাদের আইএসএফ এর সঙ্গে নীতিগত রণকৌশলগত মতপার্থক্য আছে, কিন্তু এখন ওখানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে ছাড়ছে, এ বলা সম্ভব। বলছি, এসটিএফ একজনকে অ্যারেস্ট করেছে ইসলামপুর থেকে, তিনি আবার তৃণমূলের ব্লক সভাপতির ভাই। কে কার ভাই, কে কার অমুক, সেইভাবে যদি তৃণমূলকে, আচ্ছা তৃণমূল অমুকে ধরা পড়েছে তার ভাই তৃণমূল, এটা কোনো কথাও? জঙ্গি হিসেবে অ্যারেস্ট করা। আর সে অনেক রকম লোক অনেক জায়গায় আছে। সৌগত রায় আমাদের সাংসদ, তথাগত রায় ওইদিকে আছে, তো কি হলো? তো এবার এরকম অনেক আছে। ওই ওই বিচিত্র পরচুলা বলছে এনসিপিআই, আর কি বলে ভ্রাম্যমান বিউটি পার্লার বলছে তৃণমূল। তো কি হলো? এক পরিবারের দুদিকে হতে পারে না?
না কি ভালোর বিষয় নয়, কিন্তু আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের অত্যন্ত কঠিন দিনের সৈনিক ছিলেন। 2006টায় সিপিএমের সঙ্গে যে লড়া, সেটা আরাবুল ইসলামের লড়াইকে, এবার তাকে নিয়ে 10টা বিতর্ক থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু আরাবুল ইসলাম নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের খুব অত্যন্ত একটা সময়ের খুব ভালো সৈনিক ছিলেন। তারপর নানা সমস্যা ইত্যাদি। আর নওশাদ আজকে যে বিভিন্ন দল রয়েছে তাদের সঙ্গে আমাদের মতে মেলে না, তাদের নীতি আলাদা, আমাদের নীতি আলাদা, কিন্তু ইয়াং ছেলে, একটা ফ্রেশ ছেলে, ভালো লাগে। আমি নেই আর কি, শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যা চূড়ান্ত করবেন সেটা। কাউকে দলে নেয়া বা কাউকে দল থেকে বহিষ্কার করা, এইটার তো কোনো এখতিয়ার আমাদের নেই। ফলে যদি কেউ আসতে চান বা কোনো পরিস্থিতি হয়, চূড়ান্ত সিদ্ধান্ত তো নেতৃত্ব। এটা এখানে ব্যক্তির কোনো ব্যাপার নয়। আমি শুধু আবার বলছি, আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের এমন সময় সৈনিক, যে সময়টা ওইখানে দাঁড়িয়ে সিপিএমের সন্ত্রাসের মোকাবিলা করতে বুকের পাটা লাগতো, কিন্তু পরবর্তীকালে নানা বিতর্ক, দূরত্ব এসব তৈরি হয়েছে। বাকিটা তো দলের শীর্ষ নেতৃত্বের বিষয়। আমি এটা বলতে পারবো না, কারণ এটা মানে আইএসএফ সম্পর্কে আমার খুব বিস্তারিত ধারণা নেই। আমি শুধুমাত্র নওশাদকে দেখি, ইয়াং ছেলে, ফ্রেশ ছেলে, কথা বলতে ভালো লাগে, কিন্তু ওদের নীতি বা ওদের অবস্থান যা বুঝি সেটা আমাদের অনেক নীতির সঙ্গেই মেলে না। ওদের আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত এই বিজেপি নামক একটা ক্ষতিকারক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে। ফলে সেই সমস্ত জায়গায় ওরা এমন কিছু জোট সঙ্গে এমন কিছু করে ফেলে যাতে ঘুরে ফিরে হয়তো বিজেপির সুবিধা নিয়ে নেওয়ার চেষ্টা করে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 3টি অভিযোগ হচ্ছিল, একটি রবীন্দ্রনাথ থানায় আর দুটি হচ্ছে বিষ্ণুপুর থানায়। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য অন্তর্বর্তী প্রশ্নাবলী দিয়েছেন 11 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু শর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তপূর্ণভাবে সহযোগিতা করতে হবে। আমি একটা কথা বলছি, আমি সেবাশ্রয় নিয়ে আমি একটি শব্দও বলবো না, কারণ এই সেবাশ্রয়ে আমি জীবনে যাইনি, আমায় কেউ যেতেও বলেনি, আমার সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। আমি শুধু এইটুকু বলি, বিভিন্ন এমএলএ, এমপি তারা তাদের বা জনপ্রতিনিধি, কাউন্সিলর বা সাধারণ সাংগঠনিক নেতা, সমাজসেবী সংগঠন, অনেকেই তাদের কেন্দ্রে নানা ধরনের এই ধরনের স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য শিবির, কেউ রক্তদান শিবির, কেউ বস্ত্রদান শিবির, মানুষকে পরিষেবা দেওয়ার নানা কাজ করেন। এবার অভিষেকের প্রভাব বেশি, ক্ষমতা বেশি, অনেক বেশি করেছে, অনেক বেশি বড় করে কিছু করেছে। আমি যাইনি, আমি দেখি নাই, বলতে পারবো। একদিন ওই সময় ওখান দিয়ে যাচ্ছিলাম, আমি 10 ফুট অন্তর গেট দেখেছি, কিন্তু তার বাইরে আমি শিবিরে কখনো যাইনি। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু আমি এটুকু বলছি যে কোনো জনপ্রতিনিধি বা যে কোনো নেতা তার এলাকায় তার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি করে থাকেন। এখন কাউকে টার্গেট করে নিয়ে যদি একটা আক্রমণ বা কিছু হয়, সেটা নিশ্চয়ই তিনি, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। কিছুক্ষণ আগে বিধানসভা চত্বরে আপনাকে গেরুয়া উত্তরীয় উপরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। না, আমি তো আপনি বিজেপি জয়েন করে গেলেন না। না, আমি সম্পূর্ণ একদম মানে নির্ভেজাল তৃণমূল। আমার নাম কুণাল কুমার ঘোষ, আমি বিধায়ক এবং আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, তো আমি এসে তখন একটি ফোন এসেছিল, তো ভেতরে এই লবিটার একটু ভেতরে ঢুকলে আপনারা সবাই জানেন ফোনের একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়, তো আমি ওই ফোনে কথা বলছিলাম। সেই সময় ভেতরে থেকে কয়েকজন বেরোচ্ছিলেন, তারা তো আমি ওখানে ফোনে কথা বলছিলাম, আপনারা সবাই দেখেছেন সামনে। তো তারা এগিয়ে এসে বলেন যে আপনাকে খুব ভালো লাগে, হয়তো আমরা আলাদা মতামতের, কিন্তু আপনার কথা শুনতে ভালো লাগে, আপনাকে ফেসবুকে বা ইউটিউবে আপনাকে আমরা ফলো করি, ভীষণ ভালো লাগে, একটা সঙ্গে ছবি তুলব।
তারপর বললেন আমরা সরাসরি বিজেপি নই, আমরা একটি সংগঠনের, আমাদের একটা উত্তরীয় আপনাকে পরিয়ে দিতে চাই। আমার অত ছুতমার্গ নেই যে আমাকে কেউ কোনো মানে আমাকে আলিঙ্গন করলে বা আমার এটা কেউ পরিয়ে দিলে আমার জাত চলে যাবে, আমার এসব ছুতমার্গ নেই। তারা আমাকে দেখেন, এখন অন্য ভাবাদর্শের লোকেদের, কর্মীদের বা নেতাদেরও যদি আমার কথাবার্তা ভালো লাগে, সেটা তো আমি আমার কৃতিত্ব হিসেবে নিচ্ছি। আমি চাই আমার কথা সকলের ভালো লাগুক, এবং ওনারা ওনারা আমার সঙ্গে কোনো রাজনীতি করেননি, অত্যন্ত আন্তরিকভাবেই ওনারা কথা বলেন। কোন কোন জেলা থেকে এসছেন, কি জেলা থেকে এসছেন, বললেন যে আমরা আপনাদের উল্টো মতামতের, কিন্তু আমরা আপনাকে পছন্দ করি, ফলে তাদের সংগঠনের লোগোতে একটা উত্তরীয় আমিও একা একা ওদের সামনে কি খাবো, আমিও তাদের বললাম যে নিতে পারে। তো তারা একটু তালের বড়া খেলেন, এটা সৌজন্য। তারা তাদের কার্ড আমাকে দিলেন, আমার একটি কার্ড নিলেন, তারপর ওনাও চলে গেলেন, আমিও চলে গেলাম। আপনি গতকাল এখানে বসে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছিলেন বা একটা বিষয় সামনে নিয়ে এসেছিলেন হুঁশিয়ারি শিল্পের শিলান্যাস সংক্রান্ত, যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ পরে সম্ভবত বোধহয় শুরু হতে চলেছে। একটি সাংবাদিক সম্মেলন, শিল্প দপ্তরের সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন এবং লাক্স কোজির চেয়ারম্যান থাকবেন। মানে এটা কিভাবে দেখছেন আপনি? কিভাবে দেখব? আমাদের কাছে আমরা দেখেছি, আমরা তো শিল্পকে স্বাগত জানাচ্ছি, তো আমরা দেখেছি যে ওখানে মানে আমরা দেখেছি যে ডানকুনিতে লাক্সকোজির একটি নতুন কারখানা, তার জন্য একটা বিরাট অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী সবাই গেছেন, খুবই ভালো, হতেই পারে। কিন্তু তারপরে কিছু অভিযোগ আসে যে লাক্সকোজির ওখানে অলরেডি একটি কারখানা রয়েছে, তার পাশে যে জমিটা আরেকটি কারখানা এবং 600 কোটি টাকা বিনিয়োগের যে গল্পটি দেওয়া হলো, তখন অভিযোগ আসে ওখানে প্ল্যানটাই এখনো তৈরি হয়নি, প্ল্যান স্যাংশন হয়নি বলে একটা অভিযোগ আসে। দ্বিতীয় অভিযোগ আসে ওই জমিতেই একটি ওয়্যার হাউস, পাতি বাংলায় গুদাম করার জন্য একটা আবেদন কয়েক বছর আগে তারা করেছিলেন, এবং পরিবেশ দপ্তর তাদের চিঠি দিয়ে বলে, আমি কাল চিঠিটা দেখিয়েও ছিলাম, যেহেতু শুধুমাত্র ওয়্যার হাউস, ফলে পরিবেশের আলাদা ছাড়পত্র দরকার নেই, কিন্তু ওখানে কোনো শিল্পের কিছু উৎপাদন করা যাবে না। তাহলে এইটাই প্রশ্ন ছিল, এক, কোনো প্ল্যান আছে কিনা, দুই, প্ল্যান অনুমোদিত কিনা, তিন, যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসটা বদল হচ্ছে কিনা, হয়েছে কিনা। যদি তারা সব অনুমতি করে নিয়ে শিল্প করেন, কেউ তো কোনো আপত্তি করছে না, কিন্তু যদি ফাঁক থাকে তাহলে সেগুলো তারা যেন মেরামতি করে না। বাংলায় একটা শিল্প হবে তো ভালো কথা, কিন্তু শিল্প হবে এই আশাটা জাগছে, অথচ কাগজে পত্রে নথিতে যদি ফাঁক থাকে তাহলে সেই ফাঁকটা যেন না থাকে। এটা ঠিক অভিযোগ নয়, যে প্রশ্ন আসছিল। রাজ্য সরকার বিভাগীয় তদন্ত করে দেখলে বিষয়টা তারা স্পষ্টভাবে বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি, আজকে পুর ও নগর উন্নয়ন দফতরের স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক ছিল। এখন সেখানে সিদ্ধান্ত হয়েছে, আমাদের কমিটির চেয়ারম্যান বিজেপি বিধায়ক সজল ঘোষ এবং অন্যান্য সবাই সেখানে ছিলেন, এবং যারা প্রাক্তন মেয়রও ওই কমিটির সদস্য, সব দলেরই যেরকম থাকে স্ট্যান্ডিং কমিটির। তো স্ট্যান্ডিং কমিটি একটা সিদ্ধান্ত আগের দিনই একটা অনুরোধ করেছিলাম, আমি ধন্যবাদ দিচ্ছি কমিটিকে। কমিটি সেটা গ্রহণ করেছি যে আমরা শুধু এখানে মিটিং করব না, আমরা স্পটগুলোতে যাব। ফলে আগামী 2 তারিখ, আগামী 2 সেপ্টেম্বর মধ্য কলকাতার যে বিস্তীর্ণ এলাকা জল জমার সমস্যা, যেটা আমার স্ট্রিটকে কেন্দ্র করে এপাশে কলেজ স্ট্রিট, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে ওপাশে গিয়ে মানে খালের ধারে যাওয়ার মাঝখানে রাস্তাগুলোকেও ডিস্টার্ব করে দিচ্ছে। ফলে আগামী 2 সেপ্টেম্বর আমরা এই জায়গাটি স্ট্যান্ডিং কমিটি ভিজিট করবে, তার সঙ্গে ডিজি ড্রেনেজ কলকাতা কর্পোরেশনের এবং আনুষঙ্গিক সমস্ত অফিসারদেরও ঋষিকেশ পার্কের পাম্পিং স্টেশনের সামনে ডাকা হয়েছে। ওইখানেই মিটিং হবে, কেন জল জমছে, যে কাজটা হচ্ছে কতদিন লাগবে, কেন দেরি হচ্ছে, এর সবিস্তারে বৈঠক হবে। ফলে মধ্য কলকাতা ওই জায়গাটি, অর্থাৎ আমার স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, কলেজ স্ট্রিট এবং তারপরে
ক্যানেলে যাওয়ার পথে গিয়ে 28 নম্বর ওয়ার্ড বা বেলেঘাটা কেন্দ্রের ওইটা হচ্ছে জোড়াসাঁকো কেন্দ্র, আবার বেলেঘাটা কেন্দ্রেরও বেশ কিছু জায়গায় জলের মানে খুব সমস্যা তৈরি করে দিচ্ছে জল জমা। এটার জন্য বিধানসভা স্ট্যান্ডিং কমিটি অনুরোধ করেছিল তারা যেন সমস্ত আধিকারিকদের নিয়ে, কারণ আমাদের দরকার শুধু ওপরের আধিকারিক থাকলে চলবে না, যারা ওইখানে কাজ করছেন, মানে মিটিং করার সময় এমন বড় পোস্টের লোক এলেন তিনি বলবেন আমি ঠিক বলতে পারবো না, ওটা তো ওরা দেখে, ওইভাবে হবে না। যারা দেখে এবং যাদের রিপোর্ট করে এই সবাইকে একসঙ্গে ডাকা হয়েছে। 2 সেপ্টেম্বর মধ্য কলকাতায় ঋষিকেশ পার্কে গিয়ে আমরা জোড়াসাঁকো এবং জল উপচে বেলেঘাটা কেন্দ্রে যে সমস্যাটা তৈরি করছে তার জন্য একটি স্পট ভিজিট এবং মিটিং, এবং তারপর বরানগরে একটা নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিনের জল জমার একটা সমস্যা আছে, ওখানেও আমাদের স্ট্যান্ডিং কমিটি ওখানকার আধিকারিকদের নিয়ে আমরা স্পট ভিজিট এবং বৈঠক করব। বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আজকে মেদিনীপুরের পন্না দুর্গত এলাকা পরিদর্শনে যান জুন মালিয়া, তিনি বললেন এর মধ্যে কোনো রাজনীতি নেই। না, গেছেন, এটা নিয়ে আলাদা করে কি বলবো, কিন্তু এখন গেছেন দিব্যেন্দু বাবুরা আপনি বিজেপির বিধায়ক, মাননীয় বিধায়ক ভারতীয় জনতা পার্টি, কিন্তু মাননীয় সাংসদ কোন পার্টি? মাননীয় সাংসদ তো জিতেছেন তৃণমূল থেকে, মুখে বলেছেন ছেড়েছি, গেছেন এনসিপিআইতে, মিটিং করছেন বিজেপির সঙ্গে, ঘুরঘুর করছেন বিজেপি নেতাদের বাড়ি, আর লোকসভার স্পিকার লিখে দিচ্ছেন লোকসভা টিভিতে এখনো তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ফলে দিব্যেন্দুবাবু নয় বিজেপির নিশ্চিতভাবে, কিন্তু জুন মালিয়া সাংসদ, কিন্তু ঠিক কোন পার্টি সেটা বুঝতে পারলাম না। একজন ভদ্রমহিলা তাকে এক মন্ডল সভাপতি রাত্রে ফোন করে দেখা করতে চেয়েছিল, সে ফেসবুকে সেটা পোস্ট করে ভদ্রমহিলা। এরপর সে থানায় যায়, অভিযোগ দায়ের করে, এবং তারপর সেই ভদ্রমহিলাকে রাস্তাঘাটে পেটানো হয়েছে। কেন সে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেছে? নৈহাটির ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। মহিলাদের নিরাপত্তা যে এ রাজ্যে এখন শেষ 100 দিনে আরও কত খারাপ জায়গায় গেছে, কিভাবে শুধু খুন, ধর্ষণ, শ্লীলতাহানি এগুলো বাড়ছে তা নয়, পাশাপাশি যেভাবে মহিলাদের উপর নিগ্রহ, এবং এই নৈহাটিতে যে নিগ্রহটি হলো তাতে এবার এই বিজেপি নেতারা কি বলবে? হঠাৎ মাঝরাত্রে মণ্ডল সভাপতি বা মণ্ডলের নেতার ইচ্ছা হলো কেন তার সঙ্গে রাত্রেবেলা কথা বলার? আর তিনি যদি অভিযোগ করেন তাকে নিগ্রহই বা হবে কেন? তো পুলিশ তদন্ত করে দেখবে ঠিক না ভুল। ফলে মহিলাদের উপর গত 100 দিনে যে পরিমাণ সারা বাংলার বিভিন্ন জায়গায়, কালকেই খবর পেয়েছেন হরিশ্চন্দ্রপুর মালদা 2 জন মহিলা চাষের ক্ষেতে কাজ করতে গেছিলেন, তাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে, কোপানো হয়েছে, একজন মহিলা মারা গেছেন, আর একজন চিকিৎসা চলছে। আজকে হচ্ছে এই খবর, বিজেপির মণ্ডল সভাপতি এই কীর্তি করছে। তাহলে এবার বুঝুন যে যারা এতদিন বড় বড় কথা বলতেন নারী নির্যাতন, আর এখন ওই দিল্লির ওই ওরা কোথায় যে জাতীয় মহিলা কমিশন বলে যারা ঘুরে বেড়ায়, এখন কি পশ্চিমবঙ্গে টিকিট কাটলে গভর্নমেন্ট রিইম্বার্স করছে না? টিকিট কাটছেন না কেন কলকাতায়? এখন কি গভর্নমেন্ট রিইম্বার্স করছেন? বিজেপি শাসিত সরকার থাকলে সেখানে রিইম্বার্স করা হয় ট্রেনের টিকিট। একের পরে ঘটনা ঘটে যাচ্ছে, মহিলা কমিশন আসতে পারছেন না এখানে। বালুরঘাট দিয়ে শুরু করুন না, চাটনের বিরুদ্ধে যে অভিযোগ, আমি তো মহিলা কমিশনে চিঠি দিয়েছি দিল্লিতে, চাটনের বিরুদ্ধে মহিলা কমিশনে চিঠি দিয়েছি যে একজন মহিলা, তার কি পরিণতি হলো এখনো জানি না। এই হচ্ছে এফআইআর এর কপি। চাটনের বিরুদ্ধে ইনি এই অভিযোগ করেছিলেন, ব্যাংক ট্রানজাকশনের অভিযোগ আছে এফআইআর এর চিঠিতে। তো আপনারা মহিলা কমিশন কি করে দেখছেন? কি দেখছেন? কেন দেখছেন না? তা মহিলা কমিশন আসুক, তাকে তো ওই দিস্তে দিয়ে, মানে কনসার্ন মেয়েটির, আমি জানি না তার কি পরিণতি হয়েছে, শুনেছি একরকম। আমি তো সিপিএমের শতরূপ তো জানালো, সে তো মৃত্যুর তদন্ত দাবি করছে। আমরাও বলছি হ্যাঁ তদন্ত হোক, যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তদন্ত, কিন্তু অফিসিয়ালি তো জানি না ঠিক কি হয়েছে। কিন্তু তাহলে মহিলা কমিশন এখন দেখবে না, আমি তো সব এফআইআর থেকে আরম্ভ করে ওই চাটনের জিব্বার করা ছবি,
ওই নানা রকম চাটার ছবি সব শুদ্ধ দিয়েই আমি তো পাঠিয়েছি মহিলা কমিশন। হ্যাঁ, চাটন হয়েছে বালিশ চাটে যে মুখ্যমন্ত্রী একটু আগেই তিনি চাটন হচ্ছে অনারেবল স্পিকারের প্রভিশনাল সিদ্ধান্তের প্রভিশনাল অপোজিশন লিডার, ওর ডাক নাম চাটন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বললেন যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি এবং তৃণমূল কংগ্রেসের সরকার ডিএনএ আটকে রেখেছিল, আমরা সেগুলো চালু করেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কন্ট্রাডিক্ট করে বলছি, আইনের শাসন পশ্চিমবঙ্গে ছিল, আইনের শাসন পশ্চিমবঙ্গে অবসান করে দিয়েছে এই বিজেপির সরকার। পুরো দস্তুর পুলিশকে দলদাস বানিয়ে মিথ্যা মামলা জঘন্যতমভাবে ডেকে ডেকে হুমকি দিয়ে তাদের সংগঠন নেই, তারা পুলিশ দিয়ে চাপ দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন। যারা আত্মসমর্পণ করছে না, তাদের কথা শুনছে না, তাদেরকে চূড়ান্ত হয়রানির মধ্যে ফেলা হচ্ছে। যারা ভালো তৃণমূল সেজে যাচ্ছে, যারা বিজেপি হয়ে গেছে, তাদের ছাড়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে তাদের উপর জোর জুলুম, হামলা, হুমকি, পুলিশ দিয়ে হয়রানি, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ থেকে উৎপাটিত করে দিয়েছেন এই বিজেপির সরকার। কল্যাণীর একটি ছবি আপনি পোস্ট করেছিলেন যেখানে পুকুর ভরাট চলছিল। আজকে অর্জুন সিং বলেছে যে পুকুর ভরাট করলে 0 টলার, আমরা মানব না। কিন্তু ওখানে দুনিয়ার জিহাদিরা আছে, তো জিহাদিরা থাকে তৃণমূলের জামানায় পুকুরটা ভরাট। আমার পরিষ্কার বক্তব্য, মাননীয় মন্ত্রী অর্জুন সিং যদি বলে থাকেন যে পুকুর ভরাট বরদাস্ত করবেন না, সুতরাং কে থাকে, কারা করছে, এই প্রশ্নের মধ্যে তো ঢুকছি না। আমি তো দিনের আলোয় পুকুর ভরাট চলছে ছবি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা পুকুরটিকে উদ্ধার করুন না, কে করছে, কেন করছে, এগুলো অবান্তর। যদি পুকুর ভরাট 0 টলারেন্স হয়, আমি যা ভিডিও বা স্টিল ছবিগুলি পোস্ট করে সেখানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছি, তাহলে প্রশাসন পুলিশ পাঠিয়ে যেখানে অবধি ওরা বুঝিয়েছে সেটা ক্লিয়ার করে দিক। জলাশয়, জলাভূমি, পুকুর, জলটা থাক। আমি অর্জুন সিংয়ের এই শব্দটা যে পুকুর ভরাট 0 টলারেন্স, আমি অর্জুন সিংয়ের এই শব্দটা সমর্থন করে ওনাকে বলছি, আপনার বাড়তি ভাব সম্প্রসারণের দরকার নেই। যে কে করছে, কে করতো, ক্লিয়ার করে দিন। দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনকে বলছি পুকুর ভরাট করছে, অবিলম্বে থামান। মাননীয় মন্ত্রী নজর পড়েছে, ভালো লাগলো, তিনি প্রশাসনকে বলে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করুন এবং জলাভূমিটাকে আবার জলাশয়ের চেহারা দিয়ে দিন। দিলীপ ঘোষ বলেছে যাদবপুরে যা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। আরে দিলীপ ঘোষ এই যে বলেন না যাদবপুরে যা হয়েছে ঠিক হয়েছে, দিলীপ ঘোষ দার্জিলিংয়ে যখন ঘুরছিলেন তখন ওনার পশ্চাৎ দেশে যারা কিছু করেছিল সেটা কি ঠিক ছিল? দিলীপ ঘোষ সকালবেলা দার্জিলিংয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, মনে আছে ছবিগুলো? পেছন থেকে কারা কি করেছিল পশ্চাৎ দেশে, তা আমরা তো নিন্দা করেছিলাম, ওটা ঠিক হয়নি। তা এখন বিরক্ত দেখাচ্ছেন কেন মন্ত্রী হয়ে? যেটা খারাপ সেটাকে খারাপ বলুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা থাকে সেই ছাত্রছাত্রীদের একাংশের সব কাজ আমরা সমর্থন করি না। বাবুল সুপ্রিয়র উপর হামলা, ব্রাত্যকে লাঞ্ছনা, স্বপ্নদ্বীপের মৃত্যু, ওদের অনেক কিছুর সঙ্গে আমাদের তীব্র মত পার্থক্য। কিন্তু তা বলে বিজেপির গুন্ডারা রাত্রিরে গিয়ে আগুন লাগাতে চাইবে, এটা কখনো হতে পারে না। দিলীপদা দয়া করে ভাববেন না। আপনারা একটু মনে রাখবেন যে দার্জিলিংয়ে হাঁটছেন, পেছন থেকে দুম করে কারা কি করলো, সেগুলোকেও কিন্তু আমরা কেউ সাপোর্ট করিনি। খারাপটাকে খারাপ বলুন। গুপ্তা ব্রাদার্সের যে দোকানে গোলমালের ঘটনা ঘটেছিল, তারপর আজকে একটা মিষ্টান্ন বিক্রেতাদের একটা সম্মেলন হয়, তাদের বড় বড় মিষ্টান্ন বিক্রেতা অন্যান্য বড় বড় যারা মিষ্টি বিক্রি করে তারা তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। এটা বাংলার লজ্জা, বাংলার মিষ্টি, বাংলার গর্ব। সেখানে গুপ্তা ব্রাদার্স দোকানে গিয়ে বিজেপির নেতা যেভাবে তোলাবাজির হুমকি করেছেন, হামলা করেছে, তারপরে সমস্ত মিষ্টির দোকানের নামী ব্র্যান্ডের বৈঠক করতে হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। এই জিনিস কিন্তু বাংলা কোনোদিন ভাবেনি। মিষ্টি বাংলার গর্ব,
মিষ্টান্ন বিক্রেতারা আজকে আতঙ্কিত, কখন বিজেপির কোন গুন্ডা এসে দালালি করবে, তোলা চাইবে। আরেকটি চিঠিও তো ঘুরছে, দেখেছেন? একটি নামী কোম্পানি চিঠি দিয়েছে কিভাবে তোলাবাজির প্লট তৈরি হয়েছে। 100 দিনের সব থেকে নজর কাড়া কাজ বিজেপি সরকার করেছে, নজিরবিহীন তোলাবাজি। অবস্থায় এমন গন্ডগোল করলো, ধর্মঘট হয়ে মিষ্টির দোকানে গিয়ে এমন গুন্ডামি করলো, মিষ্টির দোকানের সব বড় মিষ্টির ব্র্যান্ডদের বৈঠকে বসতে হচ্ছে। এ লজ্জা কোথায় রাখবেন? শুধু হুঙ্কার দিয়ে আর তৃণমূল ভাঙার চেষ্টা করে পুলিশ লেলিয়ে দিয়ে হবে? হবে না। জনগণনার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট আজকে শিক্ষকদের বলেছে যে আগে থেকে যাদেরকে সার্ভিস নিতে হবে সেটা জনগণনা কর্তৃপক্ষ জানিয়ে দেবে, কিন্তু জনগণনার কাজ করতে হবে। শিক্ষকদের যাদের নানা প্রবলেম আছে তারা সেগুলো জানাবেন, কাউকে তো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। অনেক শিক্ষক আছেন অনেক দূর থেকে আসেন, অনেক দূরে তাদের বাড়ি, কর্মস্থল থেকে। এবার কর্মস্থলেও তো তাদের পড়ানোর একটা কাজ আছে। ফলে যদি কারুর সমস্যা হয় বা যাদের সমস্যা আছে তারা তাদের সমস্যার কথা জানালে সেটা আলোচনার ভিত্তিতে হবে। এটা জোর করে ফতোয়া দিয়ে চাপালে কিন্তু মানে সুষ্ঠু কাজ কোনো দিকেই হবে না। এটা ডিএ নিয়ে তো প্রথম বিজেপির অবস্থান স্পষ্ট করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় আনুপাতিক হারে শতকরা হিসেবে যথেষ্ট দিয়েছেন। মনে রাখবেন সেই সময় বিজেপি সরকার 2 লক্ষ কোটি টাকার বেশি বাংলার বকেয়া বাংলাকে দেয়নি। সেই সীমাবদ্ধতার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ দিতে হতো, তাও তিনি শেষ 4% ঘোষণা করে গেছেন। এবং আনুপাতিক হারে যোগ করে করে দেখুন, আপনি খুব একটা কমতি পাবেন না। কিন্তু তখন কি বলা হতো, ক্ষমতা এলেই 1 মাসের মধ্যে ডিএ সমান হয়ে যাবে। নেই কেন? ক্ষমতা এলেই রান্নার গ্যাস 450 টাকা, নেই কেন? ক্ষমতা এলেই পেট্রোল ডিজেলের উপর রাজ্য সরকারের যে সেস প্রত্যাহার করে নেওয়া হবে, হয়নি কেন? তো ডিএ নিয়ে তখন ডিএ মঞ্চগুলিকে উত্তেজিত করে গেলেন বিজেপি নেতারা। তা আজকে কেন দাবি দেওয়া তারা মেটাতে পারছেন না? আজকে কেন সুপ্রিম কোর্টে গিয়ে স্পষ্ট করে বলতে পারছেন না কি করতে চান? থ্যাংক ইউ। চলুন। হাইকোর্টের ভাগটা ছোট মন্ডলে যে আধার জামিনের আছে সেটা খালি চলবে, কোর্টের ব্যাপার। তুলমণ্ডল নিয়ে কোনো মন্তব্য করবো না। আইনের কথা চলবে।